মানুষ দার্শনিক এবং মনোবিশ্লেষক কার্ল জাং তার শেষ বই ম্যান অ্যান্ড হিজ সিম্বলে বলেছেন, একমাত্র মানুষই সরাসরি বৈপরীত্যময় জীবনযাপনে অভ্যস্ত। ভালো মন্দ, জন্ম মৃত্যু, সুখ দুঃখের সম্মেলনে মানুষ বেঁচে থাকে। নমস্কার। মানুষ কাকে বলে বা মানুষের সংজ্ঞা কি? ছোটবেলায় গরুর রচনা পড়তে গিয়ে আমরা বলতাম, গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী, যার 4টি পা, 2টি কান, 2টি চোখ, 2টি শিং বিশিষ্ট একটি মাথা ও একটি লম্বা লেজ আছে। একইভাবে মানুষের পরিচয় দিতে গিয়ে যদি বলা হয়, মানুষ একটি প্রাণী যার 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, একটি নাক, একটি মুখ ও একটি মাথা বিশিষ্ট শরীর রয়েছে। এটুকু বললেই কি মানুষের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়? এর উত্তর হলো না। প্রাণ থাকলেই আমরা তাকে প্রাণী বলি, আর মানুষ হতে হলে প্রাণের সঙ্গে মনও থাকা আবশ্যক। অর্থাৎ মন আছে বলেই আমরা মানুষ। কার্ল জাং এর কথা ধরে এগোলে মানুষের মধ্যে যেমনি আছে মানবিকতা, ঠিক অপর পাতায় স্পষ্টত আছে বর্বরতা। কেন বর্বরতাকে পাশবিকতা বলা হচ্ছে না? পাশবিকতা মূলত পশু অর্থাৎ প্রাণী সংক্রান্ত। একটি পশু বেশিরভাগ সময় শিকারের উদ্দেশ্যে আরেকটি পশুকে হত্যা করে। এর বাইরে জঙ্গলে নিজেদের আধিপত্য বিরাজের ক্ষেত্রেও নিজ প্রজাতির মধ্যেও হত্যাকাণ্ড ঘটায় হিংস্র পশুরা। স্মিথসোনিয়ান ম্যাগাজিনে প্রাণী বিজ্ঞানী হেলেন থমসনের এক প্রতিবেদনে বলেছেন, প্রাণীরা নিজ প্রজাতির মধ্যে এবং বাইরের প্রজাতির মধ্যেও বিনা কারণে কোনো হত্যাযজ্ঞ চালায় না। কিন্তু পশু না হয়েও মানবিক গুণ সম্পন্ন মানুষ নিজ প্রজাতির মধ্যেই একদম বিনা কারণে অহরহ হত্যাকাণ্ড চালায়, দেখায় সর্বোচ্চ হিংস্রতা। এই হিংস্রতা দিনকে দিন মানুষের এমন পর্যায়ে পৌঁছেছে, প্রশ্ন জাগে, মানুষ কি আদৌ আর মানুষ আছে? দুনিয়ায় যা কিছু ভালো করেছে মানুষ, তার থেকেই কয়েক গুণ খারাপ কাজ করছে এবং সেটিকে কোলাটারাল ড্যামেজ বলে চালিয়ে দিয়েছে। শিল্প বিপ্লবের হাত ধরে বিশ্ব বদলে গেছে, আর একই বিপ্লবের হাত ধরে তৈরি হয়েছে অত্যাধুনিক সব অস্ত্র, যার ফলাফল পরপর 2টি বিশ্বযুদ্ধ। আদিম মানুষ লোহার ব্যবহার শিখেছে শিকারের জন্য, আর এই লোহাকে ব্যবহার করেই মধ্যযুগে কোটি কোটি মানুষ জীবন দিয়েছে নিছক ক্ষমতার লড়াইয়ে। চেঙ্গিস খান, আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলিয়াস সিজার, এদেরকে দেখা হয় সাহসী হিসাবে, অথচ এরা হত্যাকারী ছাড়ার কিছুই নয়। মানুষ হত্যাকারীকে গ্লোরিফাই করে আসছে শত শত বছর আগে থেকে। কোনো কালেও পশুদের মধ্যে গণহত্যার কোনো খবর পাওয়া যায় না, অথচ মানুষের ইতিহাস পড়া শুরু করলেই কয়েকশো গণহত্যার খবর সামনে চলে আসে। সারা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি এক লাইনে সংজ্ঞায়ন করা হয়, এটি একটি গোষ্ঠীর আরেকটি গোষ্ঠীকে হত্যার প্রস্তুতি ছাড়া আর কিছুই না। বন্দুক আর বুলেটে সবশেষ উদ্দেশ্য মানুষ হত্যা করা। দার্শনিক সক্রেটিস বলেছেন, সবার আগে নিজেকে জানো। মানুষের বিবেকের থেকে বড় সত্য আর কিছু নেই। আর এই উত্তরাধুনিক যুগে মানুষের কার্যকলাপ দেখে খোদ মানুষের মনেই জিজ্ঞাসা জাগে, আদৌ মানুষ নিজেকে চিনতে পেরেছে? কিংবা চেনার ন্যূনতম চেষ্টা পর্যন্ত কি করেছে? আদৌ মানুষ তার বিবেককে কাজে লাগাচ্ছে? লাগালো সেটা কি সবসময় নাকি সুবিধা সাপেক্ষ? বৈজ্ঞানিক ব্যবচ্ছেদে মানুষ নিছক স্থলভাগের উন্নত প্রাণী ছাড়া আর কিছুই না। আকার, আকৃতি আর শক্তির তুলনায় স্থলভাগে অন্য অনেক জীবের তুলনায় মানুষের অবস্থান নড়বড়ে। কিন্তু তারপরেও মানুষের জায়গা সবার ওপরে। মানুষকে বলা হয় উন্নত মস্তিষ্কের প্রাণী। উন্নত এই অঙ্গ দিয়ে মানুষ আর কিছু করুক না করুক, নিজেদের অপরাধকে
মখমলের মিথ্যা কাপড়ে ঢেকে দিতে কার্পণ্য বোধ করেনি। সৃষ্টির আদিতে যখন সমাজ, রাষ্ট্র ও পরিবার সবকিছুই ছিল অস্পষ্ট, আমাদের আদিম পূর্বপুরুষেরা যারা বনে বনে ঘুরে বেরিয়েছেন বেঁচে থাকার জৈবিক তাড়নায়, তারাও নিশ্চয়ই মানুষ। তবে সেই পরিচয় শুধুই জৈবিক। কেবল জৈবিক পরিচয় অতিক্রম করে আত্মিক পরিচয়ে মানুষ হয়ে উঠতে মানব প্রজাতিকে অপেক্ষা করতে হয় কয়েক হাজার বছর। আর সেই কয়েক হাজার বছরের ইতিহাসই মানব সভ্যতার প্রকৃত ইতিহাস। হাজার বছরের ক্রমবিবর্তনে আজকের আধুনিক সভ্য মানুষ বলতে যে পরিচয়টি গ্রহণ করতে চায়, সে মানুষ কেবল রক্তে মাংসে গড়া জৈবিক মানুষ নয়। সে মানুষ নৈতিকতা, মূল্যবোধ ও কর্মের জায়গা থেকে মানুষ। ফলে নৈতিকতাহীন, মূল্যবোধ বিবর্জিত ও অপকর্মের ধারক ব্যক্তিকে মানুষ পরিচয় দিতে আমরা আজ কুণ্ঠা বোধ করি। আমরা চাই মানুষ হোক তার কর্ম, মানসিকতা আর মূল্যবোধের পরিচয়ে পরিচিত একটি মানুষ। প্রাচীন আফ্রিকায় একটি বিখ্যাত প্রবাদ আছে, সিংহ যতদিন না নিজের ইতিহাস নিজে লেখা শিখবে, শিকারী ততদিন নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী দাবি করে যাবে। সৃষ্টির সেরা জীব মানুষ, তবে এর দাবিদার মানুষ নিজেই। কোনো কোনো ক্ষেত্রে মানুষের জন্য প্রেরিত বিভিন্ন ধর্মগ্রন্থে একই স্বীকৃতি দেয়া হলেও সৃষ্টির সেরা জীব হতে যা যা শর্ত বা নিয়মকানুন উল্লেখ করা আছে তা মানুষ ধার ধারে না পর্যন্ত। স্বঘোষিত রাজার মতো মানুষ নিজেকে সেরা দাবি করে এসেছে। সভ্যতার নাম দিয়েছে মানবিকতা, নীতিকে ভিত্তি করে তৈরি করেছে নৈতিকতা, এবং শেষমেশ এসবের কিছুই তোয়াক্কা না করে বারবার নিজের মুখোশ খুলে বর্বর রূপ দেখাচ্ছে পুরো বিশ্বকে। বাঁচতে হলে ভাবতে হবে। আমাদের সবার ভেবে দেখা উচিত আমরা আসলে কে, কতটুকু মানুষ। আমরা কি কেবলই জৈবিক পরিচয়ে পরিচিত, নাকি আমরা শুদ্ধ আত্মার পরিচয়ে পরিচিত সত্যিকারের আত্মিক মানুষ? আমাদের এও ভাবা প্রয়োজন যে আমরা কি কেবলই সার্টিফিকেটধারী শিক্ষিত হয়ে থাকব, নাকি আমরা হব শিক্ষার সত্যিকার গুণে গুণান্বিত একটি মহৎ সত্তাধারী ব্যক্তিত্ব। আমাদের মনে রাখা আবশ্যক, মানুষ বাঁচে তার কর্মে, বিচার্য হয় তার মূল্যবোধে ও পরিচিত হয় মানসিকতায়। তাই আমরা হয়ে উঠব কর্মের জায়গা থেকে মানুষ, আমরা হয়ে উঠব নৈতিক মূল্যবোধের জায়গা থেকে মানুষ, আমরা হয়ে উঠব মানসিকতায় পরিপূর্ণ মানুষ। আর একজন সত্যিকারের মানুষই তার দেশ ও রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী, প্রকৃত বন্ধু। এটা নিশ্চিত যে ভালো মানুষ হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই একটি ভালো রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হওয়ার যোগ্যতা রাখি না। আমরা যেদিন সবাই সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবো, সেদিনটায় আমরাও পেয়ে যাব সত্যিকারের চমৎকার একটি রাষ্ট্র। আমাদের পুরো সমাজ, গোটা রাষ্ট্র আসলে কেমন, সে জিজ্ঞাসার ঠিক আগে আমাদের সবাইকে নিজেদের ভাবতে হবে, আপনি বা আমি ব্যক্তি হিসেবে আসলে কেমন? আমরা কি কর্মের জায়গায় মহৎ, আদর্শমান? আমরা কি মানসিকতায় উৎকৃষ্ট? আমাদের নৈতিক মূল্যবোধটাই বা কোন স্তরের? এসব প্রশ্নের নিরপেক্ষ যাচাইয়ে যদি আমরা নিজেদের ভেতর থেকে ইতিবাচক সাড়া পাই, তবে ধরে নিতে হবে মানুষ হওয়ার দীর্ঘ প্রক্রিয়ায় আমরা সফল। আর যারা মানুষ পরিচয়ে সফল, তাদের আর বৃহৎ কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়ে পরিচিত হওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও মনে করি না। তাই লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে চলুন আমরা মানুষ হই, মুখোশ ছুঁড়ে ফেলে সত্যি সত্যি মানুষ হই। যতটুকু সত্যি হলে পৃথিবীর কোনো অপশক্তি আমাদের মানুষ পরিচয়টি মুছে দিতে পারবে না। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের বিচারে মানুষ হলো হোমিনিডীয় গোত্রের হোমোগণের একটি প্রজাতি। দৈহিক বৈশিষ্ট্যের বিচারে এরা ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে এবং চলাচল করতে পারে। মনোজগতের বিচারে এরা বুদ্ধিমত্তার দিক থেকে এবং এরা অন্যান্য প্রজাতির চেয়ে শ্রেষ্ঠতর এবং সৃজন ক্ষমতার অধিকারী।
সৃজনশীল ক্ষমতার দ্বারা এরা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জীবন ধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদান সমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্ত বিনোদনের জন্য নানাবিধ বিমূর্ত ভাবনা উপস্থাপন করতে পারে। এছাড়া বাক প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে। হোমোগণের প্রজাতিগুলোর বৈশিষ্ট্য অনুসরণ করলে দেখা যায় মানুষ সহ অন্যান্য প্রজাতির ভিতর আদিম মানুষের বৈশিষ্ট্যগুলো বিকশিত হয়েছিল। এই বিচারে হোমোগণের সকল প্রজাতি এক অর্থে মানুষ। এরা এককভাবে দুর্বল কিন্তু সমষ্টিগতভাবে প্রবল। আদিম মানব গোষ্ঠী নিজেদের অস্তিত্ব বজায় রাখার স্বার্থে দলগত ঐক্য বজায় রাখার জন্য সচেষ্ট ছিল। এই কারণে এরা দলের সকলের প্রতি যত্নশীল হয়ে উঠেছিল। সৃজনী ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং দলগত ঐক্যের ভিতর দিয়ে হোমোগণের প্রজাতিরা সমকালীন অন্যান্য প্রজাতির উপর প্রভুত্ব অর্জন করতে সক্ষম হয়ে উঠেছিল। এর ভিতরে সর্বশেষে প্রজাতি হলো হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ। এক আকাশের নিচে বসবাস, একই সূর্যের আলো কিরণ নিয়ে, একই জলবায়ুর জল বাতাস গ্রহণ করে, একই মাটির উৎপাদিত শস্য খেয়ে জীবন ধারণ করা সকল প্রাণীর জীবন বৈচিত্র্য এক ধরনের। কিন্তু মানুষের স্বভাব, চরিত্র, নিদ্রা, আহার, যৌনতা, অভ্যাস ও শারীরিক গঠন ভিন্ন প্রকৃতির। বিজ্ঞানীদের দাবি সকল প্রাণীর তুলনায় মানুষ বড় খাপছাড়া সৃষ্টি। পৃথিবীর পরিবেশের সাথে মানুষের জীবনও মোটেও মানানসই ও উপযোগী নয়। অজ্ঞতা আর বিবেকহীন এই বিশ্বে, যেখানে চাপিয়ে দেওয়া যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, ইউরোপে চলছে যুদ্ধ, আফ্রিকায় গৃহযুদ্ধ আর এশিয়ায় রাজনৈতিক সহিংসতায় মারা পড়ছে প্রতিদিন কেউ না কেউ, সেখানে বারবার প্রশ্ন জাগে, মানুষ কেন মানুষ হলো না? কিংবা মানুষ কবে মানুষ হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রকৃতির সকল প্রাণী ও উদ্ভিদ আমাদের আত্মীয়, তাই তাদের লালন পালন করার দায়িত্ব মানুষের।